মঞ্চে আসীন বিধায়ক রাজু কর্মকার, বৈষ্ণবনগর বিধায়ক এবং মঞ্চের বাইরে যারা বসে আছে, মধুসূদন মণ্ডল থেকে শুরু করে ডক্টর সমীর কর্মকার, ডক্টর স্বপন মাল এবং আরো যারা বসে আছেন, অধিকাংশ আমার পরিচিত, কারণ চাই গবেষক মঞ্চের জন্মলগ্ন থেকে আমি আছি এবং উত্তরবঙ্গের যে সমস্ত প্রান্তিক মানুষ আছে প্রায় 151টা জাতি জনজাতি আছে। প্রায় 151টার মধ্যে আমরা প্রায় 100টা জাতি জনজাতির কাছাকাছি পৌঁছে। এবং গতকালও আমার প্রোগ্রাম ছিল শিলিগুড়িতে মেডিকেল কলেজের কাছে, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এবং এরকম প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রোগ্রাম চলছে। আরও এক সপ্তাহ আগে আমরা কোচবিহার জেলার শীতলকুচিতে প্রোগ্রাম করেছি, তারপরে আমরা প্রোগ্রাম করেছি কোচবিহার শহর। সেটা গোটা উত্তরবঙ্গ আমাদের প্রায় প্রত্যেক মাসে নানা রকম কর্মকাণ্ডের মধ্যে এই প্রান্তিক মানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে এবারে দুজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন। একজন হচ্ছেন রাজু কর্মকার, অন্যজন হচ্ছে গৌর চন্দ্র মণ্ডল। আমি দুজনকেই আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং চাই গবেষক মঞ্চের পক্ষ থেকেও আমি স্বাগত জানাচ্ছি। চাই গবেষক মঞ্চের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আত্মপরিচয়ের কথা। কারণ আমরা লক্ষ্য করেছি বিগত যে সরকার ছিল, ইভেন বামফ্রন্ট সরকারও এই অঞ্চলে, এই পশ্চিমবঙ্গের উত্তর বলয়ে যে সমস্ত জাতি জনগোষ্ঠী রয়েছে তাদেরকে শুধুমাত্র তারা ব্যবহার করেছে। তার অনেক নিদর্শন আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে গত তৃণমূল সরকারেও উত্তর বলয়ে প্রায় 12টি জনগোষ্ঠী একটা মস্ত বড় ক্রাইসিস ছিল, তার সঙ্গে হিমাল জনগোষ্ঠীর একটা ক্রাইসিস ছিল। সেই সমস্যা তারা সমাধান করেন, কারণ হিমালরা জনসংখ্যায় কম বলে এখন 1300 মাত্র মানুষ উত্তরবঙ্গে বসবাস করে। এবং একটু আগে সমীর মণ্ডল বললেন যে আমাদের এই উত্তরবঙ্গে বেশ কিছু জাতি জনগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে। তার মধ্যে বিরহরের কথা বললেন। এখন মালদা জেলায় যে সমস্ত বিরহর কমিউনিটির মানুষ আছেন তাদের ঘরগুলোকে বলে কুম্বা, একটা ঝুপড়ির মতো কুম্বাতে তারা বসবাস করেন। মেদিনীপুরে রয়েছে, আমাদের ডুয়ার্স এলাকায় রয়েছে, মালদা জেলায় রয়েছে। এবং মালদা জেলায় যে সমস্ত বিরহর কমিউনিটির মানুষ রয়েছে তারা ক্রমশ সাঁওতালি সমাজের সঙ্গে মিশে যাচ্ছে, আমাদের কাছে খবর আছে। এবং ডুয়ার্স এলাকার মালবাজার সাব ডিভিশনে তারা তাদের সঙ্গে ওদের একটা সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তারা ওখানে মিশে যাচ্ছে। আমরা গোটা উত্তরবঙ্গে বিরহরদের উপরে একটা সার্ভে করেছিলাম এবং সার্ভে করে লক্ষ্য করেছি যে বিরহরদের অবস্থা খুবই সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে চাই গবেষক মঞ্চ যে আন্দোলন করছে, এর পেছনে রয়েছে একটা মস্ত বড় ইতিহাস। আপনারা সকলেই জানেন তুলসীচরণ মণ্ডলকে আমরা বারবার স্মরণ করি, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হরিপদ চক্রবর্তী তত্ত্বাবধানে চাই ভাষা সংস্কৃতি নিয়ে প্রথম গবেষণা করেছেন। তার কন্যা সন্তান এখানে এসেছেন। সুতরাং এই যে একটা ধারাবাহিক ইতিহাস চাই আন্দোলনে এবং চাই ভাষা, এই ইতিহাসকে আজকে সমীর মণ্ডল
থেকে শুরু করে যারা ইয়াং লিডাররা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করছেন, তারা কিন্তু সেই আন্দোলনের অবস্থানকে তাদের ভাষা সংস্কৃতি যে আন্দোলন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাই সমাজের অনেকগুলো দাবি রয়েছে। আমি দুই বিধায়ক আছে, আমি করজোড়ে নিবেদন করব যে ভেতরের বেশ কিছু ক্রাইসিস রয়েছে, উপরের বেশ কিছু ক্রাইসিস রয়েছে। কোন জনগোষ্ঠীর উন্নয়ন করতে গেলে প্রথম ডেভেলপমেন্ট দরকার, শিক্ষার সুযোগ দরকার। আজকে চাই কমিউনিটি এমন একটা অবস্থায় আছে, 3টে জেলায় এসছে, বাকি জেলাগুলিতে শিডিউল কাস্ট। এবং এই যে ক্রাইসিসটা ছিল সাম্প্রতিক কালে এই একটা জায়গায় চলে এসেছে। এবং এই যে ক্রাইসিস গুলো এবং চাই সমাজের উন্নয়নের কথা আমরা বারবার বলি। দেখুন, বিগত সরকার আমাদের একটা কিছু চকলেট ভরিয়ে দিয়েছিল। চকলেট গুলো হচ্ছে এরকম ডেভেলপমেন্ট বোর্ড, মানে নামমাত্র ডেভেলপমেন্ট বোর্ড। এবং আপনারা বিশ্বাস করবেন না, সমস্ত ডেভেলপমেন্ট বোর্ডে আমি ফিজিক্যালি গেছি, গিয়ে তাদের তথ্যগুলো জোগাড় করেছি যেখানে কি আছে। এবং এই ডেভেলপমেন্ট ইভেন লেকচার ডেভেলপমেন্ট বোর্ডেও আমি গেছি। এই ডেভেলপমেন্ট বোর্ডগুলো শুধুমাত্র ভোটে রাজনীতি করবার জন্য তারা কিন্তু করেছে। আমরা চাই এই সমাজে সামাজিক সাংস্কৃতিক বিকাশের জন্য এই মালদাতে একটা ডেভেলপমেন্ট বোর্ড তারা নিজের মতো করে নিজের অবস্থানকে বোঝবার চেষ্টা করবে। কারণ আজকে এনইপিতে আঞ্চলিক ভাষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে আঞ্চলিক ভাষাগুলোকে সিলেবাসে অন্তর্ভুক্ত করবার কথা বলা হয়েছে, প্রাথমিক এডুকেশনের কথা বলা হয়েছে। আজকে রাজবংশী ভাষায় 198টা স্কুল বিগত সরকার করেছেন। নানা রকম প্রবলেম আমরা ফেস করেছি এবং আমরা জানি যে এনইপি সিলেবাসের মধ্য দিয়ে আজকে আঞ্চলিক ভাষার যে গুরুত্ব, সেই গুরুত্ব একটু আগে সমীর মণ্ডল বললেন যে আমরা জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু নলেজ বেসড। পৃথিবীর যে সমস্ত ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো কিন্তু আসলে নলেজ বেসড, অর্থাৎ প্রত্যেকটা শব্দের মধ্যে একটা নলেজ সিস্টেম রয়েছে। এক একটা শব্দ যদি হারিয়ে যায়, সেই নলেজ সিস্টেমটা হারিয়ে যাবে। সুতরাং আপনাদের এই চাই সমাজের যে আন্দোলন, আমরা দুই বিধায়ককে পেয়েছি, আমরা আপ্লুত এই কারণে তারা নিশ্চয়ই চাই সমাজের যে ক্রাইসিস, ভিতরের ক্রাইসিস গুলো অনুধাবন করবেন এবং এইটাই আমার দিক থেকে প্রাথমিক ভয় বলা। দ্বিতীয় বিষয়ে আসছি, যে বিষয় নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। যে জন্মদিনকে আমরা গোটা ভারতবর্ষের মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্নভাবে পালন করবার চেষ্টা করছে। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে কীর্তিকলাপ রয়েছে এবং সেখানে ইতিমধ্যে অনেকগুলো নেগেটিভ ইন্টারপ্রিটেশন তৈরি হয়েছে। কারণ বামফ্রন্ট সরকার চেয়েছিল যে পাশ্চাত্য কিছু তত্ত্ব, লেনিনের তত্ত্ব, মার্ক্সীয় তত্ত্ব ইত্যাদির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষগুলোকে ভুলিয়ে এই অঞ্চলের যে তুলসীচরণ মণ্ডলের মতো মানুষ, পঞ্চানন বর্মার মতো মানুষ, তাদের যে আবেগ অনুভূতিগুলোকে কিভাবে চাপা দেওয়া যায়। গত তৃণমূল সরকারও চেষ্টা করেছিল সমস্ত ইতিহাস যেন একমাত্র সিঙ্গুরের ইতিহাস। আজকে নতুন সরকার এসছে, একটা হিস্টোরিক্যাল রিরাইট তৈরি হয়েছে, একটা নতুন ইতিহাস, নতুন জাতীয়তাবাদী ভাবনা তৈরি হয়েছে এবং এই ভাবনার একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন কিছু লোক কিন্তু ইউটিউব মিডিয়ার মধ্য দিয়ে তৈরি করবার চেষ্টা করছে। এবং সেই দিক থেকে আজকের যে জন্মদিন পালন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে সামান্য পরিচয় দিয়ে আমি পশ্চিমবঙ্গের ক্রাইসিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন 1901-এর 6 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত। এক কথায় যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম বলা যায়,
আসলে তিনি ছিলেন শিক্ষাবিদ, ভারত কেশরী, একজন দক্ষ রাজনীতিবিদ এবং দক্ষ আইনজীবী এবং হিন্দু মহাসভার সদস্য। কাজী নজরুলের প্রতি তার যেমন সহানুভূতি ছিল, ঠিক তেমনি স্বামী প্রণবানন্দের সঙ্গেও তার ছিল সখ্যতা এবং দেশভাগের যে দগদগে ঘা তিনি কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। এবং 1934 এবং 34-এ 33 বছর বয়সে তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, তিনি পরপর দুবার ওই পদে আসীন ছিলেন এবং শিক্ষাক্ষেত্রে যে আধুনিকীকরণ করেছিলেন সেগুলো আজকে 2026-এও প্রাসঙ্গিক। 1 নম্বরে রয়েছে তিনি ভারতীয় সংস্কৃতির সঙ্গে একটা মানানসই প্রতীক চিহ্ন নির্বাচনের কথা বলেছেন এবং আপনারা জানেন সেখানে বন্দে মাতরম এবং পদ্ম চিহ্ন এবং এই নিয়ে নানা রকম বিতর্ক তৎকালীন মুসলিম লীগ করেছিল এবং তিনি চেয়েছিলেন যে ভারতীয় সংস্কৃতিকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং আপনাদের বাংলা ভাষা বানান পদ্ধতি সংস্কার তিনি করেছিলেন, মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠন। এবং আপনারা জানেন আশুতোষ মুখোপাধ্যায়ের সময় থেকে বাংলা ভাষা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে এবং শিবাপ্রসাদ মুখোপাধ্যায় আসার পরে তিনি অসমীয়া ভাষা চালু করেছিলেন। সুতরাং এই যে আঞ্চলিক ভাষাগুলিকে মর্যাদা দেওয়া, এই পিতৃদত্ত যে একটা আবেগ অনুভূতি, সেইটি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক স্তরে থাকাকালীন করেছে। বৈজ্ঞানিক শব্দের পরিভাষা সেই সময় ভেবেছিলেন এবং বাংলা ভাষা গবেষণাপত্র বাংলা ভাষায় লেখা যাবে এবং এই অনুমতি কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন করেছেন। তিনি জানেন যে আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে চীনা তিব্বতীয় ভাষার চর্চা রয়েছে, চীনা তিব্বতীয় ভাষার চর্চাকে স্থাপন করেছে। সেকেন্ডারি স্তরে এমএ পর্যন্ত ভূগোল পড়ার ব্যবস্থা তিনি করেছেন এবং রবীন্দ্রনাথকে আহ্বান করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলা ভাষায় ভাষণ প্রদান করবার জন্য। প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতি রক্ষণাবেক্ষণের জন্য তিনি আশুতোষ মিউজিয়ামের প্রতিষ্ঠা করেছেন। স্পেশাল ওয়েলফেয়ার, বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স তিনি চালু করেছিলেন এবং ইউনিভার্সিটি টিচারদের জন্য, বিদ্যালয় শিক্ষকদের জন্য টিচিং ট্রেনিং কোর্সের তিনি প্রবর্তন করেন। তিনি প্রথম ব্যক্তিত্ব যিনি মুসলিম ইতিহাস চর্চার উদ্দেশ্যে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সূচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং কৃষি বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা করেছেন। এরকম একজন দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষাবিদ পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং তার যে চিন্তা 1934 থেকে 38 পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তিনি যে অবস্থা দেখেছেন সেটি একটা উল্লেখযোগ্য অধ্যায়। আজকে তার জন্মদিনে বিশেষভাবে স্মরণ করা প্রয়োজন। দ্বিতীয়ত আরেকটি বিষয় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত। 1932 যখন রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারার কথা বললেন, যখন বললেন অনুন্নত হিন্দুদের, দলিতদের বিভক্ত করার চক্রান্ত তিনি শুরু করলেন, আমরা জানি 1932 24শে সেপ্টেম্বর গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং আরো উল্লেখযোগ্য যে এই যে ভারতবর্ষ যে ভাগ হয়েছিল, এই ভাগ হওয়ার পিছনে একটা ভয়ঙ্কর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আপনারা সকলেই জানেন 1905-এ বঙ্গভঙ্গ, 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা এবং খাজা সালিমুল্লাহর নেতৃত্বে 1906 এবং 1905 এবং তারপরে দেখুন 1906, 1905, 1906, 1907, 1910, 1911, 1927 পর অনেকগুলো অর্গানাইজেশন তৈরি হচ্ছে যেখানে নিম্নবর্গীয় মানুষেরা তাদের আত্মপরিচয়ের জন্য জাতীয়তাবাদী ভাবনায়
হিন্দুত্বের ভাবনায় একটা প্ল্যাটফর্মে আসা শুরু করেছে। 1906 মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করি 1914-তে অখিল ভারতীয় হিন্দু মহাসভার জন্ম হচ্ছে এবং মদন মোহন মালব্য, লালা লাজপত রায়, বিনায়ক দামোদর সাভারকর সেখানে যুক্ত ছিলেন। অর্থাৎ এই যে কর্মী লালা লাজপত রায়ের সঙ্গে আমাদের উত্তরবঙ্গের মালদা জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলার অনেক কর্মী ছিলেন এবং যে কর্মীরা সেই সময় অনেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিল এবং কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়ার পরেও তারা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাবাদর্শে এগিয়ে এসেছিল। আপনারা জানেন এরকম বেশ কয়েকজন কংগ্রেস এমএলএর নাম আমরা পাচ্ছি যারা পলিটিক্যাল মার্ডার হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনের নাম আমার তালিকায় উঠে এসেছে। আমরা লক্ষ্য করি মোহিনী মোহন বর্মা যখন কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমর্থন করলেন, তাকে মার্ডার করা হলো কলকাতায়। তার বিচার কিন্তু কংগ্রেস সরকার এখনো টিল নাও করেনি। এবং আপনারা জানেন রূপনারায়ণ রায় তিনি ছিলেন লালমনিরহাট থেকে এবং জ্যোতি বসুর সঙ্গে কাজ করেছেন কমিউনিস্ট ভাবাদর্শে। তিনি যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সমর্থন জানালেন, সৈয়দপুর কেন্দ্র যখন জ্যোতি বসুকে ছেড়ে দেওয়ার কথা বললেন, তখন কিন্তু তিনি বাংলাদেশের লালমনিরহাটে কংগ্রেস দলের দ্বারা সে দুষ্কৃতীদের দ্বারা কিন্তু মার্ডার হলেন। সেও বিচার কিন্তু তার ছেলে এখন দিল্লিতে থাকে, তারা পরবর্তীকালে পূর্ববঙ্গ ছেড়ে চলে আসে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যারা সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পাশে ছিলেন। আমরা লক্ষ্য করি 1925-এ সেপ্টেম্বর মাসের 27 তারিখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ 1940-এ 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে বলা হচ্ছে পাকিস্তানের কথা, অর্থাৎ পাকিস্তানের দাবি উঠছে এবং মোহাম্মদ আলী জিন্নাহ বলছে যে ভারতবর্ষের দুটো জাতি, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম এবং হিন্দু মুসলিমের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা প্রয়োজন। এবং তারা দাবি করলেন যে পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক বাংলা এবং পাঞ্জাব ওই পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া দরকার। পরবর্তীকালে সেই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব অংশে অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন যে না, আজকে যদি পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হয় এই বাংলা, তাহলে এই অঞ্চলে যে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ রয়েছে, বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, তাদের একটা মস্ত বড় ক্রাইসিস তৈরি হবে। এবং অনেক সময় কংগ্রেস নেতারা আমাদের বোঝানোর চেষ্টা করেন যে সেই সময় অনেক নেতাই ছিলেন, কিন্তু 4 থেকে 6 এপ্রিল 1947-এ তারকেশ্বরে যে বিশাল সমাবেশ হয় সেখানে সভাপতিত্ব করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং 1947-এর যে মহা সমাবেশ, সেই সমাবেশের নিরিখে পরবর্তীকালে বিধানচন্দ্র রায়, প্রবোধনাথ বন্দ্যোপাধ্যায়, দেবেন্দ্রলাল খান এবং আরো পরবর্তীকালে যদুনাথ সরকারের সভাপতিত্বে সবার মধ্য দিয়ে সকলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাগুলিকে শ্রবণ করলেন। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না জন্মাতেন তাহলে পশ্চিমবঙ্গ হতো না। আজকে যেখানে মালদায় দাঁড়িয়ে আছি, এই মালদা আজকে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের অন্তর্ভুক্ত। এবং বাংলাদেশের ইতিহাসে উল্লেখ আছে যে রাতারাতি বিভাজিত করেছেন তারা এবং মালদা জেলার একটা বড় অংশ তারা কিন্তু রাজশাহী জেলার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং তার ম্যাপ তৈরি হয়েছে। তার ম্যাপ কিন্তু বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায় এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই অঞ্চলকে তারা পূর্ববঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করবার কথা বলেছে এবং তার প্রতিবাদ করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্য দিয়ে আজকের যে পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি, এই পশ্চিমবঙ্গ আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের
মস্তিষ্ক প্রসূত একটা পশ্চিমবঙ্গ যদি সেই সময় পূর্ববঙ্গে চলে যেত। এবং আরো ঘটনা, ব্রিটিশ শাসকরা সবসময় চেয়েছিলেন ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে যাওয়া, এবং সেখানে ব্রিটিশ শাসকদের সঙ্গে সঙ্গ দিয়েছিল মুসলিম লীগ। এবং আরো ঘটনা যে কংগ্রেস সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু সেদিন অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। শ্যামাপ্রসাদ মানুষদেরকে ঐক্যবদ্ধ করবার ডাক দিয়েছেন সর্বশক্তি দিয়ে, এবং তিনি শেষ পর্যন্ত 1925 এর পরেই বুঝতে পেরেছেন যে হয়তো পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না, এটি পূর্ববঙ্গে চলে যাবে। মুসলিম লীগ ফজলুল হকের মধ্য দিয়ে এবং জিন্নার মধ্য দিয়ে পরবর্তীকালে ইংরেজরা যেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে মুসলিম লীগকে গুরুত্ব দিয়েছেন, কংগ্রেসীরা যেভাবে সহ্য করেছেন, এবং জিন্নার পায়ের তলায় গান্ধীজি লুটিয়ে পড়েছেন, এই মুসলিম লীগের যে তোষণ নীতি, এই তোষণ নীতির প্রতিবাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1944 আমরা লক্ষ্য করি কংগ্রেসের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলা সহ পাকিস্তানের প্রস্তাব দিয়েছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে গান্ধীজি সমর্থন করেছেন। শ্যামাপ্রসাদ গান্ধীজিকে জানান এই অবস্থায় তিনি যেন কখনো কংগ্রেসকে অক্সিজেন না দেন। অথচ আমরা লক্ষ্য করি শেষ পর্যন্ত কিন্তু দেশ বিভাগ হয়ে গেল, এবং আরো গুরুত্বপূর্ণ, দেশ বিভাগের পরে এই মানুষটিকে কাশ্মীরে যেভাবে হত্যা করা হলো, সেটিও কিন্তু একটা দুর্ভাগ্যজনক পরিণতি। আজকে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, একটা নতুন সরকারের মধ্য দিয়ে নতুন ভাবনা এসছে। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নতুন ভাবে আমরা দেখার, উপলব্ধি করবার চেষ্টা করছি। জাতীয়তাবাদী চিন্তা চেতনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে ভাববার চেষ্টা করছি। আমরা এই যে একটা টালমাটাল পরিস্থিতি, পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে হিন্দু মহাসভার সভাপতি হিসাবে স্বামী প্রণবানন্দের সক্ষতার মধ্য দিয়ে স্বামী প্রণবানন্দ আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেছেন যে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। সেদিন যদি না থাকতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজকে আমরা পশ্চিমবঙ্গ নামটা উচ্চারণ করতে পারতাম না, হয়তো আমাদের নাম হয়ে যেত বাংলাদেশ, আমরা বাংলাদেশের বাসিন্দা হয়ে যেতাম। এবং মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতি, রাষ্ট্রীয় অখণ্ডতা, কাশ্মীর নীতি, এবং তিনি বলেছেন এক দেশ এক বিধান এক প্রধান, এই স্লোগান দিয়েছে। এবং শ্যামাপ্রসাদ কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গ নামটাকে তিনি অখণ্ড ভারতবর্ষে জাতীয়তাবাদী চিন্তার মধ্য দিয়ে রক্ষা করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত কেশরী আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন চিন্তাবিদ, একজন রাজনীতিবিদ, ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে তিনি যে কাজ করেছেন, যথার্থ অর্থে তিনি পশ্চিমবঙ্গের উপহার। আর শেষ কথা আমি বলবো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইতিহাস কখনো চূড়ান্ত নয়। আমরা যে ইতিহাস পড়ি, গৌড়ের ইতিহাস, মালদার ইতিহাস, সেই ইতিহাসে চাইদের কথা নেই। ইতিহাস কখনো চূড়ান্ত নয়। ইতিহাস একটা পলিটিক্যাল, বলা চলে একটা পলিটিক্যালাইজড একটা কনক্লুশন। আজকে ইতিহাস কিন্তু চূড়ান্ত নয়। যারা ইতিহাস চর্চা করেন তারা জানে ইতিহাস আমাদের নির্মাণ করতে হয়, ইতিহাস আমাদের অনুসন্ধান করতে হয়, ইতিহাস আমাদের সৃষ্টি করতে হয়। সুতরাং পলিটিক্যাল হিস্ট্রি একটা সময় পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্য চোখে দেখেছে। আজকে সময় বদলেছে, আজকে আমাদের সময় এসছে। চাই সমাজের যে ইতিহাস, চাই সমাজের যে কীর্তিকলাপ, সেইটাকে লিপিবদ্ধ করবার আমাদের সময় এসছে। আমরা যদি এই সুযোগে আমরা আমাদের সমাজ, আমাদের ইতিহাসকে লিপিবদ্ধ করতে পারি, তাহলে সার্থকতা লাভ করবে আজকে জন্মদিন পালন অনুষ্ঠান। আমরা চাই, আমাদের দুই বিধায়ক আছেন,
তাদের মধ্য দিয়ে চাই সমাজের আবেগ অনুভূতি রাজ্য স্তরে জাতীয় স্তরে পৌঁছে যাক, চাই সমাজের অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার উন্নয়নের বাতাবরণ আরো প্রসারিত হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।